প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আছি এখন। আজকে আমরা করব লেকচার 22। আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে আছি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। বোর্ডে লিখে দিয়েছি অধ্যায় 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা আমাদের ক্লাসে সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান শুরু করব। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম অঙ্কটা করি এই চ্যাপ্টার থেকে। তোমাদের জন্য আমি বোর্ডে প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটা উঠিয়ে নাও, অথবা বইতেও এ ধরনের প্রশ্ন পাবে, উদাহরণ বা অনুশীলনীতে গেলে পাবে। তারপর আমি বলছি আমি একটু হয়তো চেঞ্জ করে তোমাদের জন্য দিয়েছি বা উদ্দীপকটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের খাতায় প্রশ্নটা উঠিয়ে নিলে সমাধান করতে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা এখন পড়ি, তোমরা সেই সাথে প্রশ্নটাও দেখে দেখে বোঝো এবং খাতায় তুলে নাও। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 1। প্রশ্ন 1, আবিদ হাউজিং কোম্পানি লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 12,50,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। তাহলে প্রথম লাইনটা কিসের ইনফরমেশন দেয়া আছে? অনুমোদিত মূলধনের ইনফরমেশন দেয়া আছে। ঠিক আছে, আমরা যারা এই চ্যাপ্টারের অঙ্ক করছি এবং হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট যারা, আমরা সবাই জানি যে আমাদের দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে টাকা এবং সময়। আর এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাদের আরেকটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ এখানে আমরা যেহেতু শেয়ার ইস্যু নিয়ে কাজ করছি, এই চ্যাপ্টারে অঙ্ক করছি, আমাদের শেয়ারের সংখ্যা এবং মোট টাকার পরিমাণ, এই দুইটা বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হবে। কারণ এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর মধ্যে শেয়ার সংখ্যা এবং টাকা খুব কাছাকাছি দেয়া থাকে, তাই শূন্যের পরিমাণও অনেক বেশি থাকে। তাই আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে অবশ্যই টাকা এবং শেয়ার দুইটা আলাদা বিষয়কে আলাদাভাবে গুরুত্ব দিব এবং প্রশ্নটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব, কোনটা শেয়ারের সংখ্যা, কোনটা টাকার পরিমাণ, আর আমাদের কি নির্ণয় করতে বলা হচ্ছে। শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে নাকি টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। তাই আমরা যখন প্রশ্ন পড়ব আমরা হাতে একটা পেন্সিল রাখবো, শেয়ারের সংখ্যার নিচে দাগ দিয়ে রাখবো, টাকার পরিমাণের নিচে দাগ দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের অনুমোদিত মূলধন এখানে কতগুলো শেয়ার নিয়ে আছে? অনুমোদিত মূলধন হচ্ছে 50,000 শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম কত? 25 টাকা। তাহলে 25 টাকা করে যদি 50,000 শেয়ার হয়, তাহলে মোট অনুমোদিত মূলধনের টাকার পরিমাণ কত? 12,50,000 শেয়ার। তাহলে আমার অনুমোদিত মূলধন কিন্তু দুইভাবে আমরা উপস্থাপন করতে পারি, শেয়ারের সংখ্যা দিয়ে বলতে পারি, টাকার পরিমাণ দিয়ে বলতে পারি। ঠিক আছে, এরপর কি বলা আছে? কোম্পানি তার 80% শেয়ার সমমূল্যে বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। তাহলে এখানে দেখো একটা কথা বলা আছে, 80% শেয়ার, এখানে কিন্তু টাকার কথা বলা হয়নি। তাহলে কোম্পানি যতগুলো শেয়ার নিয়ে অনুমোদিত মূলধন গঠন করেছে, অর্থাৎ 50,000 শেয়ার নিয়ে যে গঠন করেছে কোম্পানিটা, তার মধ্য থেকে 80% শেয়ার সমমূল্যে, সমমূল্যে বলতে 25 টাকা করে, ঠিক আছে, 80% শেয়ার সমমূল্যে বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। অর্থাৎ 50,000 শেয়ারের মধ্যে থেকে তার 80% শেয়ার 25 টাকা করেই বাজারে ছাড়ে, বিক্রির জন্য ইস্যু করে। ঠিক আছে, তারা 80% শেয়ার বাজারে বিক্রি করতে পারবে এরকম একটা বিজ্ঞাপন প্রচার করে এবং শেয়ারগুলোর দাম কত নির্ধারণ করে? 25 টাকা করেই। এরপরে বলা আছে কোম্পানি ইস্যুকৃত শেয়ার অপেক্ষা 20% অতিরিক্ত আবেদন গ্রহণ করে। কোম্পানি যখন বিবরণপত্র বাজারে ছাড়ে যে আমরা 80% শেয়ার কত হয়, এখানে আমরা ক্যালকুলেশন করে দেখব। 50,000 শেয়ারের 80% শেয়ার বাজারে বিক্রয়ের জন্য যখন বিবরণপত্র ছাড়ে, তখন জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠান তার চেয়েও অতিরিক্ত 20% অতিরিক্ত, দেখো 80% তো বাজারে বিক্রি করবে বলে বিজ্ঞাপন দেয়,
কিন্তু জনগণ কি করে, আবেদন করে যখন, তখন আবেদনের সংখ্যা দেখা যায় যে এর চেয়েও আরো 20% অতিরিক্ত আবেদন এসেছে। যতগুলো বাজারে বিক্রি করবে বলে বলা হয়েছে তার চেয়েও অতিরিক্ত আবেদন এসেছে 20% বেশি। তাহলে আমরা অতিরিক্ত আবেদনের সংখ্যাও অঙ্কের সময় ক্যালকুলেশন করব এবং শেয়ার ইস্যুর সংখ্যা কত সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করব। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হয়। আমরা যখন আবেদনের সাথে টাকা পাই, আমরা যদি কোম্পানি হয়ে থাকি, এই আবিদ হাউজিং লিমিটেড যদি আমরা হয়ে থাকি, আমরা যতগুলো আবেদন পেয়েছি আমরা দেখব মোট আমরা আবেদনের সাথে টাকা পেয়েছি কত, এবং সে আবেদনের মধ্য থেকে আমরা কতটুকু শেয়ার বিক্রি করতে পারবো বলে শুরুতে বলেছিলাম। আমরা 50,000-এর 80% শেয়ার বাজারে বিক্রি করব বলে নির্ধারণ করেছিলাম। 80% তো যতগুলো হয় ততগুলো তো আমরা বিক্রি করতে পারবোই, কিন্তু তার চেয়েও আবেদন এসেছে আরো বেশি 20%। তাহলে অতিরিক্ত এই আবেদন কিন্তু আমরা ইস্যু করতে বা বিলি করতে পারবো না। অতিরিক্ত আবেদন অনুযায়ী আমাদের শেয়ার ইস্যু করার বা শেয়ার বিলি করার ক্ষমতা কিন্তু নেই। তখন বাধ্য হয়ে কি করতে হয়, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দিতে হয়। তাহলে আমরা যতটুকু অতিরিক্ত আবেদন পেয়েছিলাম সেই আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়, এবং কোম্পানি তার ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করে। অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার পর যেটা আমরা বিক্রি করতে পারবো বলে বাজারে বিজ্ঞাপন দিয়েছিলাম, ততটুকু শেয়ার আমরা বন্টন করেছি। তাহলে কোম্পানি তার ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করে। ঠিক আছে, এতটুকু শেয়ার আমরা বন্টন করে আমরা বন্টনের টাকাটা উঠিয়ে ফেলেছি, আদায় করে ফেলেছি, যেটাকে আমরা বলি আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন। এটা হচ্ছে আমাদের জন্য উদ্দীপক বা প্রশ্ন। এখন এই উদ্দীপকের আলোকে আমাদের কি করতে বলা হয়েছে? করণীয় ক, উদ্দীপকের আলোকে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং অতিরিক্ত আবেদনের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা আমাদের শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, টাকা কিন্তু বলা হয়নি। এই জিনিসটা আমরা খেয়াল করব, আমাদের কি করতে বলা হচ্ছে। তাহলে আমরা অনুমোদিত মূলধন নিয়েছিলাম 50,000 শেয়ার, তার 80% শেয়ার আমরা ইস্যু করব। তাহলে আমরা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বের করতে পারবো। আর অতিরিক্ত আবেদনের সংখ্যা কত? 80% যত আসে শেয়ার, তার মধ্যে আমরা 20% আরো বেশি নির্ণয় করব। আমি সমাধানটা যখন তোমাদের জন্য করে দিব তখন তোমরা বুঝতে পারবে। খ নাম্বার, জাবেদা এবং ব্যাংক হিসাব প্রস্তুত করো। আমরা জাবেদার নিয়মও শিখেছি, ব্যাংক হিসাবের খতিয়ান কিভাবে করতে হয় সেটাও শিখেছি। খ নাম্বারে আমরা এই দুইটা করব। গ নাম্বার, ব্যাংক জমার উদ্বৃত্ত 10 লাখ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমাদের ব্যাংক জমার একটা উদ্বৃত্ত দেয়া আছে শেষ তারিখে, আমরা খতিয়ানে যে ব্যালেন্স বিডি লাস্ট পর্যন্ত বের করি, যেটা ব্যাংক জমার উদ্বৃত্ত ধরি, সেটা একটা পরিমাণ এখানে দেয়া আছে, সেটা ধরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান কতে যাই। কতে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং অতিরিক্ত আবেদনের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা যেটা নির্ণয় করছি সেটা লিখে এই সংখ্যা নির্ণয় বলে একটা কোলন দিব, অর্থাৎ আমাদের যে ডিরেকশন দেয়া আছে ক নাম্বারে সেটা আমরা নির্ণয় করছি। তাহলে এইভাবে আমরা কথাটা লিখে আমরা আমাদের সমাধান শুরু করব। আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কার 80% ছিল? অনুমোদিত যে শেয়ার ছিল আমাদের শুরুতে, অনুমোদিত মূলধনের যে শেয়ার সংখ্যা ছিল তার 80%। তাহলে অনুমোদিত শেয়ার ছিল আমাদের 50,000 শেয়ার। আমি বারবার বলছি এটা কিন্তু টাকা নয়, এটা শেয়ার। আমরা নির্ণয় করছি শেয়ারের সংখ্যা। তাহলে 50,000 শেয়ারের 80% শেয়ার আমরা ইস্যু করছি। তাহলে 50,000-এর 80% আমরা ক্যালকুলেটরে যদি বের করি আমাদের শেয়ার সংখ্যা আসে 40,000 শেয়ার। আমি দেখো শেয়ার লিখেছি, খেয়াল করো, এটা টাকা নয়, শেয়ার। তাহলে 40,000 শেয়ার হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। কিন্তু কোম্পানি আবেদন পেয়েছে কতটুকু? যতটুকু ইস্যু করেছে তার চেয়েও 20% বেশি আবেদন পেয়েছে। আমাকে এটাও কিন্তু বের করতে বলা হয়েছে যে অতিরিক্ত আবেদনের সংখ্যা নির্ণয় করো। তাহলে অতিরিক্ত আবেদনের সংখ্যা যতটুকু ইস্যু করেছি তার 20%। ঠিক আছে, তাহলে ইস্যু করেছি 40,000 শেয়ার, তার 20% যদি অতিরিক্ত হয়, 40,000 গুণ 20%, তোমরা ক্যালকুলেটরে পাবে দেখো 8,000 শেয়ার। এটা কিন্তু শেয়ার, ঠিক আছে। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 40,000 আর অতিরিক্ত আবেদন হচ্ছে 8,000 শেয়ার। তাহলে 40,000 আর 8,000 মিলে কোম্পানি মোট কতগুলো শেয়ারের জন্য আবেদন পেয়েছে?
আমরা যদি এটা দিতে চাই, আমাদের করণীয় কিন্তু এই দুইটাতেই শেষ। এই দুইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু যদি প্রশ্নে বলা থাকতো যে মোট আবেদনের সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের এই দুইটা মিলে ইস্যুকৃত এবং অতিরিক্ত আবেদন দুইটা মিলে আমার মোট আবেদন হয় 48,000 শেয়ার। এটা তোমাদের জন্য এক্সট্রা আমি করে দিচ্ছি। যদি কখনো প্রশ্নে বলে যে মোট আবেদনের সংখ্যা নির্ণয় করো, তাহলে আমার মোট আবেদনের সংখ্যা 48,000 শেয়ার। আমরা এখানে লিখতে পারি মোট আবেদনের সংখ্যা, ঠিক আছে, 48,000 শেয়ার। এইটুকু আমাদের এই অঙ্কে চাইনি, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এক্সট্রা একটু করে দিলাম। আমাদের চেয়েছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং অতিরিক্ত আবেদনের সংখ্যা। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো, এবং এটা যদি প্রশ্নটা বুঝে ভালোভাবে তোমরা প্রেজেন্টেশনটা দেখাতে পারো সঠিকভাবে, এখানে কোনো নাম্বার কাটার সুযোগ নেই এবং খুবই কম সময় লাগবে। প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। চলো এখন আমরা খ নাম্বার সমাধানে চলে যাই। আমরা সমাধান খতে চলে যাই। সমাধান খ আমাদের বলেছিল জাবেদা প্রস্তুত করতে। জাবেদা শেষ করে আমরা খতিয়ান শুরু করব। কোম্পানির নাম লিখব। প্রথমে আমরা জাবেদার ছক সবাই আঁকতে পারি। কোম্পানির নাম লিখব আবিদ হাউজিং কোম্পানি লিমিটেড। আমরা কি করছি? সাধারণ জাবেদা। আমরা সবাই খাতায় একটা সাধারণ জাবেদার ছক আঁকি। জাবেদায় 5টা কলাম থাকে: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তো এরকম একটা জাবেদার ছক আঁকি। হ্যাঁ, প্রথমে আমাদের যে লেনদেনটা ছিল, আমরা আমাদের জাবেদার নিয়ম করেছি সবাই। সেখানে জাবেদার নিয়মে আমাদের প্রথম যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে মোট আবেদনের সাথে যে টাকার পরিমাণটা পাই, আবেদনের সাথে প্রাপ্ত অর্থের জন্য আমাদের প্রথম জাবেদাটা দিতে হয়। তাহলে আমরা আমাদের প্রশ্ন পড়ে বুঝতে পেরেছিলাম যে ক নাম্বারে আমরা পেয়েছি আমরা কতটুকু শেয়ারের জন্য আবেদন পেয়েছি। ঠিক আছে, আমাদের মোট আবেদন কত ছিল, সেই আবেদনের জন্য আমরা এখন জাবেদা দিব। তাহলে আবেদনের সাথে আমরা যখন অর্থ পাই তখন সেটার জন্য আমাদের প্রথম জাবেদার নিয়ম ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি কিন্তু তোমাদের জন্য নিয়ম অনুযায়ী সমাধান করছি, তোমরা নিয়মটা খোলো। সেখানে দেখো আমাদের প্রথম জাবেদা এটাই ছিল। এখন টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করব? আমরা যতটুকু শেয়ারের জন্য আবেদন পেয়েছি, মোট আবেদনের সংখ্যাকে শেয়ারের মূল্য দিয়ে, এক একটা শেয়ারের দাম কত সেটা দিয়ে গুণ করব। আমরা মোট আবেদন পেয়েছিলাম 48,000 শেয়ারের জন্য, যেটা আমি ক নাম্বারে তোমাদের জন্য নির্ণয় করে দিয়েছিলাম, এবং প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 25 টাকা। তাহলে দেখো আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবেদাগুলো দিব তার মধ্যে অবশ্যই ব্যাখ্যাটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে গেলেই আমাদের টাকার পরিমাণটাও সঠিকভাবে নির্ণয় করা হয়ে যাবে। তাহলে প্রতি শেয়ার 25 টাকা করে 48,000 শেয়ারের আবেদন প্রাপ্তি। তাহলে কোম্পানি 48,000 শেয়ারের জন্য আবেদন পেয়েছে, প্রত্যেকটার দাম 25 টাকা। তাহলে আমাদের টাকা কত হয়? 48,000কে 25 দিয়ে গুণ দাও, আমাদের টোটাল আসে 12 লাখ টাকা। তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখবে 12 লাখ টাকা আসে। তাহলে 12 লাখ টাকা ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব 12 লাখ টাকা ক্রেডিট। ব্যাংক হিসাবও ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 12 লাখ 12 লাখ। ঠিক আছে, ব্যাখ্যাটা সঠিকভাবে দিলে টাকার পরিমাণটাও সঠিক তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় জাবেদায় আমি তোমাদের শিখিয়েছি যদি অতিরিক্ত আবেদন পাওয়া যায় তাহলে সেই অতিরিক্ত অংশটুকু আমরা কি করি? আবেদনকারীদের মধ্যে ফেরত দিই। তখন সেই ক্ষেত্রে জাবেদা কি হয়ে যায়? 1 নাম্বারের উল্টা হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে হয় আমার শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কতটুকু ফেরত দিব? যতটুকু অতিরিক্ত পেয়েছি। আমরা ক নাম্বারে বের করেছি আমরা অতিরিক্ত আবেদন পেয়েছিলাম 8,000 শেয়ারের। তাহলে 8,000 শেয়ারের টাকা কিন্তু আমরা এখন কি করব? ফেরত দিব। তাহলে এখানে অতিরিক্ত 8,000 শেয়ার আবেদনের অর্থ আবেদনকারীদের ফেরত দেয়া হলো। তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম যদি 25 টাকা করে হয়, তাহলে 8,000 গুণ 25, দেখো তোমাদের এখানে আসে 2 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ টাকা এখানে আসে। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট 2 লাখ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 2 লাখ টাকা। আমরা ব্যাখ্যাটা সঠিকভাবে দিলে টাকার পরিমাণটাও সঠিক পেয়ে যাব। আমরা প্রথম দুইটা জাবেদা নিয়ম অনুযায়ী দিতে পেরেছি। এরপর যে জাবেদাটা আমাদের দিতে হয় নিয়ম অনুযায়ী, তৃতীয় জাবেদাটা যেটা আমি তোমাদের শিখিয়েছি অথবা বইয়ের নিয়মে
তোমাদের 2 নম্বর যে জাবেদাটা আছে বইয়ের নিয়মে, সেখানে দেওয়া আছে শেয়ার আবেদনের অর্থ যখন আমরা মূলধন হিসাবে ট্রান্সফার করব, ঠিক আছে, মূলধন হিসাবে যখন স্থানান্তর করব, এবং সেখানে শেয়ার সংখ্যাটা কত থাকে, যতটুকু আমরা ইস্যু করি ফেরত দেওয়ার পর আমাদের মানে ম্যাক্সিমাম ফেরত দেওয়ার পর আমাদের যে সঠিক এক্সাক্ট ইস্যুর পরিমাণটা থাকে, যতটুকু ইস্যু করতে পেরেছি আমরা বাজারে বিক্রি করতে পারবো বলে বিবরণপত্র প্রচার করেছিলাম, ততটুকুর জন্য আমরা শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করি। তাহলে এখানে আমরা 12 লাখ থেকে 2 লাখ ফেরত দিয়ে দিয়েছি, অর্থাৎ 48,000 শেয়ার থেকে 8,000 শেয়ার ফেরত দিয়ে দিয়েছি। এখন আমাদের ইস্যুকৃত শেয়ার কিন্তু 40,000ই থেকে যায়। সেই 40,000 শেয়ারের অর্থ আমরা এখন মূলধন হিসাবে স্থানান্তর করব। আমরা আমাদের তৃতীয় জাবেদাটা এখন দিব। এখন আমরা তৃতীয় জাবেদায় যাব। আশা করি তোমরা প্রথম 2টা জাবেদা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথম জাবেদা যখন শেষ হয়ে যাবে আমরা বিবরণের কলামটা শুধু বন্ধ করব। তোমরা প্রথম এবং দ্বিতীয় জাবেদাটা দেখো। আমি যখন প্রথম জাবেদাটা শেষ করেছি তখন শুধুমাত্র বিবরণের কলামটা বন্ধ করেছি, এবং সঠিকভাবে টাকার পরিমাণটা তোমরা লেখার চেষ্টা করবে, কারণ শেয়ার ইস্যুর জাবেদাগুলোতে বা শেয়ার ইস্যুর অঙ্কগুলোতে শূন্যের পরিমাণ অনেক বেশি থাকে, তাই সঠিকভাবে তোমরা টাকার পরিমাণটা লেখার চেষ্টা করবে। আবার যখন দ্বিতীয় জাবেদাটাও হয়েছে শেষ, তখনও শুধুমাত্র আমরা বিবরণের কলামটা বন্ধ করেছি, অন্য কোনো টাকার অ্যামাউন্ট কিন্তু আমরা কলাম কিন্তু বন্ধ করিনি। কিন্তু লাস্টে যখন আমাদের শেষ জাবেদাটা দিব, শেষ জাবেদা হওয়ার পর আমরা পুরো ছকটা ক্লোজ করে দিব। তাহলে আজকের আমাদের জাবেদার জন্য তৃতীয় এবং সর্বশেষ জাবেদা হচ্ছে আমরা যতটুকু শেয়ার ইস্যু করেছিলাম সেই শেয়ারের আবেদনের অর্থ আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব। তাহলে আমরা শেয়ার ইস্যু করেছিলাম 40,000 শেয়ার, সেই 40,000 শেয়ার আবেদনের অর্থ আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব। এবং তোমরা তোমাদের নিয়মের মানে আমি যে নিয়ম শিখিয়েছি বা বইতে যে নিয়ম আছে, তাহলে শেয়ার আবেদনটা যদি সমমূল্যে হয়, আমরা যদি বাজারে সমমূল্যে শেয়ার ইস্যু করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সমমূল্যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের শেয়ার মূলধনের অর্থটা যখন আমরা স্থানান্তর করি তখন সেই টাকা ধরেই করতে হয়, এবং শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করতে হয়, শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হয়। এটা হচ্ছে সমমূল্যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে। আমরা 25 টাকার শেয়ার 25 টাকা মূল্যে বাজারে ছেড়েছি, তাহলে এই নিয়মের জন্য সমমূল্যে শেয়ার ইস্যুর জন্য শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধনে স্থানান্তরের যে জাবেদা, সেটার নিয়ম হচ্ছে শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করতে হবে এবং শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। কত শেয়ার দ্বারা? ইস্যুকৃত শেয়ার সংখ্যা দ্বারা। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট তোমরা লিখো, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে প্রতি শেয়ার 25 টাকা করে 40,000 শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে 25 টাকা গুণ 40,000, 40,000 শেয়ারকে যদি 25 টাকা করে গুণ দেই তাহলে আমরা পাবো 10 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 10 লাখ টাকা আমরা ডেবিট করেছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর সেই 10 লাখ টাকা আমরা মূলধন হিসাবে স্থানান্তর করেছি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবশ্যই শেয়ার শব্দটা ইউজ করতে হবে আমাদের, শেয়ার আবেদন, শেয়ার মূলধন, ঠিক আছে, এগুলো আমাদের ইউজ করতে হবে। আর ব্যাংক হিসাব, যেখানে ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে, অর্থপ্রাপ্তি হচ্ছে, প্রদান হচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে আমরা ইউজ করব নগদান হিসাবের পরিবর্তে। নিয়ম অনুযায়ী আমরা এই 3টা জাবেদাই করেছি আজকে। ঠিক আছে, আমাদের খ নাম্বারে যে জাবেদা করতে বলা হয়েছিল সেটা কমপ্লিট করেছি। এখন তোমরা ছকটা ক্লোজ করে দাও খাতায়। তো আমরা আমাদের খ নাম্বার সমাধানেই এখনো আছি। আমাদের জাবেদা করতে বলা হয়েছে, জাবেদা করেছি, এখন আমরা ব্যাংক হিসাব করব। খ নাম্বারে যে ব্যাংক হিসাব করতে বলা হয়েছে সেটা করব। আচ্ছা, আমাদের খ নাম্বারের দ্বিতীয় যে করণীয়টা ছিল, ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলা হয়েছিল। তো ব্যাংক হিসাবের খতিয়ানটা আমি তোমাদের নিয়মে শিখিয়েছি, সেভাবে তোমরা একটা খতিয়ান আঁকো। টি ছকের একটা ছক আঁকো, খতিয়ানের ছক। আমাদের হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব, তারপর ডেবিট ক্রেডিট লিখবো আমরা খতিয়ানের 2 সাইডে, উপরে ডেবিট ক্রেডিট লিখবো, তারপর আমরা একটা টি ছক করব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট সাইডে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা ছকটা এঁকেছি। এখন আমরা খতিয়ানটা করব। আমরা যে জাবেদাটা করেছি একটু আগে, সেইখান থেকে আমরা ব্যাংক হিসাবের অ্যামাউন্টগুলা নিয়ে, জাবেদায় যে যে জায়গায় ব্যাংক হিসাব আছে সেই জায়গা থেকে বা সেই লেনদেন থেকে ব্যাংক হিসাবগুলোকে নিয়ে আমরা এখন খতিয়ানটা করব। আমরা আমাদের প্রথম জাবেদায় যদি দেখি,
যে আমাদের প্রথম জাবেদাটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ব্যাংক হিসাবটা হচ্ছে ডেবিট। দেখো আমরা ডেবিট দিকে শেয়ার আবেদন হিসাব বসিয়েছি। ব্যাংক হিসাব ডেবিট 12 লাখ টাকা, আমরা আমাদের জাবেদায় পেয়েছি 12 লাখ টাকা। তো সেখান থেকে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে 12 লাখ টাকাটা বসাবো। আর এটার সাথে ব্যাংক হিসাবের সাথে জড়িত ছিল আমাদের শেয়ার আবেদন হিসাব। সেই শেয়ার আবেদন হিসাবকে আমরা ভিতরে কলামে লিখব। তাহলে আমরা মোট আবেদন পেয়েছিলাম 12 লাখ টাকার আবেদন, সেটা ডেবিট করেছিলাম জাবেদায়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব যখন ডেবিট হবে তখন ডেবিট দিকে টাকাটা লিখব, ভিতরে লিখব তার বিপরীত হিসাবের নাম। আবার ব্যাংক হিসাব যখন ক্রেডিট হবে তখন ক্রেডিট দিকে আমরা টাকাটা লিখব, ভিতরে লিখব তার বিপরীত হিসাবের নাম। এটাই আমাদের খতিয়ান করার কিন্তু নিয়ম। আমরা যে হিসাব করছি টাকাটা সেই হিসাবের সাইডে হবে, জাবেদায় সেই হিসাবটা যা হবে সেই সাইডে টাকাটা লিখতে হবে। তাহলে আমরা যখন শেয়ার আবেদনের টাকা পেয়েছি ব্যাংক হিসাবকে ডেবিট করেছি, আর আমাদের বিপরীতে ছিল শেয়ার আবেদন হিসাব 12 লাখ টাকা। আর দ্বিতীয় জাবেদায় আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছিলাম, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেখানে আমাদের ব্যাংক হিসাব ছিল 2 লাখ টাকা জাবেদায়। তোমরা জাবেদা ফলো করো, দেখো 2 লাখ টাকা আমরা ক্রেডিট দিকে লিখেছি এবং ভিতরে লিখেছি শেয়ার আবেদন হিসাব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ফেরত কথাটা লিখে দিয়েছি, অর্থাৎ অতিরিক্ত আবেদনের অর্থ আমরা ফেরত দিয়েছি 2 লাখ টাকা। ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু শূন্যের পরিমাণ অনেক বেশি, কখনো 2 লাখ, কখনো 12 লাখ। ঠিক আছে, আমরা 2 লাখকে যেন 20 লাখ না লিখি, আবার 2 লাখকে যেন 20,000 না লিখি, আবার 12 লাখকে যেন 1,20,000 না লিখি। আমরা শূন্যের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবো। ঠিক আছে, তাহলে শেয়ার আবেদন হিসাব যেটা আমরা ফেরত দিয়েছি জাবেদা থেকে নিয়ে এসেছি 2 লাখ টাকা। এখন আমার খতিয়ানে বসানোর মতো ব্যাংক হিসাবের আর কোনো লেনদেন নেই। আমরা এখন ব্যালেন্স নির্ণয় করব। তোমাদের নিয়ম যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমরা ডেবিট সাইডটা বড় হয় এটা ধরে নিব। আর এখানে আমাদের মোট অ্যামাউন্ট হয়েছে 12 লাখ টাকা। আমরা দুই সাইডে 12 লাখ টাকা লিখবো। 12 লাখ টাকা লিখে একটু ব্যালেন্স সিডি লেখার জন্য জায়গা খালি রেখে আমরা ক্লোজ করে দিব টাকার অ্যামাউন্টটা। বড় টাকার অংশটা আমরা দুই সাইডে লিখবো। এখানে আমাদের ছিল 2 লাখ টাকা, অর্থাৎ এই সাইডে কম। আমরা এখন ব্যালেন্স সিডি লিখবো। ব্যালেন্স সিডি নির্ণয় করব যে কত টাকা এখানে ক্রেডিট সাইডে কম আছে, সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে 12 লাখ থেকে 2 লাখ যদি আমরা বাদ দিই আমাদের ব্যালেন্স সিডি আসে 10 লাখ টাকা। 10 লাখ সঠিকভাবে লিখবে, শূন্য কিন্তু আসে 6টা 10 লাখে, বি কেয়ারফুল। তাহলে ব্যালেন্স সিডি যেটা 10 লাখ সেটাকে আমরা পরের তারিখে গিয়ে, শুরুর তারিখে গিয়ে, পরের মাসের বা পরের বছরে যেখানে যেটাই হোক, যেহেতু আমাদের অঙ্কে কোনো তারিখ নেই, আমরা জাবেদায়ও কোনো তারিখ ইউজ করিনি, আর খতিয়ানেও কোনো তারিখ ইউজ করা যাবে না যেহেতু প্রশ্নে কোনো তারিখ নেই। তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখবো যোগফলের নিচে। যেহেতু সিডিটা ক্রেডিট সাইডে হয়েছে, বিডিটা হবে ডেবিট সাইডে। তাহলে ব্যালেন্স বিডি হবে আমাদের এই সিডির টাকাটা 10 লাখ টাকা। তাহলে আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা জের কত পেয়েছি আমরা? 10 লাখ টাকা। এই জের ধরে আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী করব। আর যদি গ নাম্বারে বা আর্থিক অবস্থার বিবরণী করার আগে প্রশ্নের মধ্যেই ব্যাংক হিসাবের জের দেওয়া থাকে তাহলে আমরা সেটা ধরে অঙ্ক করব। ঠিক আছে, আমরা আমাদের অঙ্কে আজকে ব্যাংক হিসাবের জের পেয়েছি 10 লাখ টাকা। তোমরা তোমাদের খাতায় সঠিকভাবে ব্যাংক হিসাবের খতিয়ানটা করো। এখন আমরা গ নাম্বার সমাধানে যাব, যেটা আমাদের করতে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়েছে। সেখানে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 10 লাখ টাকা ধরতে বলা হয়েছে। আমাদের এখানেও আমরা 10 লাখ টাকা পেয়েছি, আবার সেখানেও বলেছে যে 10 লাখ টাকা ধরে আমরা যেন একটা আর্থিক অবস্থার বিবরণী করি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কাজ করব। আমরা ব্যাংক হিসাবের যে 10 লাখ টাকা ধরে এখন গ নাম্বার সমাধান করব। গ নাম্বার সমাধানে যাই। গ নাম্বার সমাধানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়েছে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছক কিভাবে করতে হয় সেটা জানি, আমরা নমুনাতে শিখেছি। আর আমাদের আর্থিক অবস্থার বিবরণীর জন্য ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া ছিল প্রশ্নেই 10 লাখ টাকা। তো ব্যাংক জমার উদ্বৃত্ত যেহেতু চলতি সম্পদ, সেটা ধরেই আমরা আর্থিক অবস্থার বিবরণীটা এখন করব। তো আমরা একটা ছক আঁকি আর্থিক অবস্থার বিবরণীর জন্য, আর ছকের উপরে শিরোনাম দেই, কোম্পানির নাম দিব আবিদ হাউজিং কোম্পানি লিমিটেড। আমরা কোন ছক করছি? আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু এই অঙ্কে তারিখ নেই তাই আমরা তারিখের কলামটা এইভাবে, তারিখের লাইনটা এইভাবে রাখবো, এত সালের, মানে ড্যাশ ড্যাশ দিয়ে এত সালের, তারিখও যেহেতু নেই, ড্যাশ ড্যাশ এত তারিখে প্রস্তুতকৃত, এই লাইনটা আমাদের রাখতে হয় নিয়ম অনুযায়ী।
তারিখ দেয়া নেই বলে যে আমরা এটা লিখবো না তা কিন্তু নয়, ঠিক আছে, আমরা এটা রাখবো। আর আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমরা টাকার জন্য 2টা কলাম রাখি আপাতত। আর প্রথমে আমাদের যে অংশটা লিখতে হয়, নিয়মে তোমরা পেয়েছো, পরিসম্পদ লিখতে হয়, অর্থাৎ আমাদের প্রথমে সম্পদের অংশটুকু লিখতে হয়। আমাদের আজকের এই অঙ্কটায় আমরা সম্পদ শুধু একটাই পেয়েছি, ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে আমাদের পরিসম্পদের মধ্যে শুধুমাত্র চলতি সম্পদ আসবে একটাই, ব্যাংক জমার উদ্বৃত্ত। আমাদের করণীয় গতে দেয়া ছিল 10 লাখ টাকা ধরতে হবে, দেখো আমি 10 লাখ টাকা লিখেছি। হ্যাঁ, আর যেহেতু আর কোনো সম্পদ নেই আর এটাই আমাদের মোট সম্পদ ধরে, তাহলে 10 লাখ টাকাকে যোগ করার জন্য নামিয়ে তারপর টাকার অ্যামাউন্টটা ক্লোজ করতে হবে। তাহলে 10 লাখ টাকা একটা দাগ দিয়ে আমরা যোগ করি, 10 লাখ টাকাই হবে। আমরা 10 লাখ টাকা মোট অ্যামাউন্ট লিখে 2টা দাগ দিয়ে সম্পদের অংশ ক্লোজ করে দিব। আমরা লিখবো মোট সম্পদ। ঠিক আছে, আমাদের সম্পদের অংশ করা শেষ। এখন আমরা যাব আমাদের পরবর্তী অংশে, শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ। ঠিক আছে, শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ, এই অংশে আমাদের প্রথমে লিখতে হয় শেয়ার মূলধন। আমাদের শেয়ার মূলধনগুলা স্টেপ বাই স্টেপ লিখতে হয় সিরিয়ালি। প্রথমে আসে অনুমোদিত মূলধন, তারপর ইস্যুকৃত মূলধন, তারপর বিলিকৃত মূলধন, তারপর আদায়কৃত মূলধন। অনেক অঙ্কে তোমরা দেখবে যে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে রেখে অ্যামাউন্ট লেখা হয়। আবার অনেক জায়গায় ইস্যুকৃতকে আলাদা রাখা হয়, বিলিকৃতকে আলাদা রাখা হয়, অনুমোদিত সব সময় আলাদাই থাকে, শুরুতেই থাকে, এটা সব সময় আলাদা। তবে ইস্যুকৃত, বিলিকৃত আর আদায়কৃত যদি সেম অ্যামাউন্টই হয়ে থাকে তো তোমরা ইচ্ছা করলে একসাথেই এই পরবর্তী 3টা মূলধন দিয়ে দিতে পারো। তবে অনুমোদিত মূলধন সব সময় আলাদা রেখে অ্যামাউন্টটা কিন্তু ক্লোজ রাখতে হবে, আমি নিয়ম পড়ানোর সময় তোমাদের বলেছিলাম। তাহলে প্রথম যে মূলধনটা আসে, শেয়ার মূলধন লিখে আমরা লিখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন প্রশ্ন বা উদ্দীপক অনুযায়ী কত ছিল? প্রতিটি শেয়ার 25 টাকা মূল্যের কতগুলো শেয়ার নিয়ে অনুমোদিত হয়েছে? 50,000 শেয়ার। তাহলে প্রতিটি 25 টাকা মূল্যের 50,000 শেয়ার হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন। তাহলে আমরা প্রশ্নেই পেয়েছিলাম 12,50,000 টাকা। আমরা টাকার কলামে, আউটার কলামে একদম 12,50,000 টাকা অনুমোদিত মূলধন লিখে ক্লোজ করে দিব। দেখো আমি অনুমোদিত মূলধনকে ক্লোজ করে দিয়েছি 2টা দাগ দিয়ে। এরপরে আসে আমাদের দ্বিতীয় মূলধন, যেটা ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন, এখানে আমরা ইস্যু করেছিলাম কতটুকু? 40,000 শেয়ার। আর প্রত্যেকটা শেয়ার আমরা সমমূল্যেই ইস্যু করেছিলাম। তাহলে 25 টাকা মূল্যের, প্রতিটি 25 টাকা মূল্যের 40,000 শেয়ার আমাদের ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনও কিন্তু আমাদের ক্লোজ রাখতে হয়, টাকার অ্যামাউন্টটা আউটার কলামে লিখে ক্লোজ রাখতে হয়। বিলিকৃত যদি আলাদা করে লিখি ক্লোজ রাখতে হয়, কিন্তু আউটার কলামে কোন টাকাটা ওপেন রাখতে হয়? শুধুমাত্র আদায়কৃত বা পরিশোধিত মূলধন যেখানে লেখা থাকবে সেই জায়গা থেকে আমাদের টাকার অঙ্কটা ওপেন রেখে কাজ করতে হবে। তাহলে ইস্যুকৃত মূলধন আমাদের আসে 40,000 গুণ 25, আমাদের আসে 10 লাখ টাকা। দেখো ইস্যুকৃত মূলধন আমি 10 লাখ টাকা লিখে ক্লোজ করেছি। নিয়ম অনুযায়ী অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত ক্লোজ রাখতে হয়। ঠিক আছে, তাহলে অনুমোদিত এবং ইস্যুকৃত ক্লোজ রেখেছি, যেহেতু আলাদাভাবে আমি লিখেছি মূলধন 2টা। এরপর আমি কি করেছি দেখো, বিলিকৃতটাকে আর আলাদা করে রাখিনি, বিলিকৃত এবং আদায়কৃত মূলধনকে একসাথে লিখেছি। এইভাবে দিলেও হয়, অনেকে আবার ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথেও দেয়, কোনো সমস্যা নেই। তা আমি এই অঙ্কে বিলিকৃত এবং আদায়কৃত মূলধনকে একসাথে রেখেছি। যেখানে এই আদায়কৃত মূলধন কথাটা থাকবে সেখান থেকে আমার টাকার অ্যামাউন্টটা আউটার কলামে ওপেন থাকবে, মানে দাগ দেওয়া যাবে, বন্ধ করে দেওয়া যাবে না। তাহলে বিলিকৃত এবং আদায়কৃত মূলধন যেহেতু সেম অ্যামাউন্ট, তাই আমি 2টা মূলধন একসাথে রেখেছি। প্রতিটি 25 টাকা মূল্যের কতগুলো শেয়ার? 40,000 শেয়ার। আমরা কিন্তু ইচ্ছা করলে এটাও যেহেতু সেম, আমরা এখানে ইস্যুকৃত মূলধনটাকেও একসাথে রাখতে পারতাম, তখন আর টাকার অ্যামাউন্টটা এই 10 লাখ লিখে ক্লোজ করতে হইতো না। তাহলে আমরা প্রতিটি শেয়ার কত টাকা মূল্যের? 25 টাকা মূল্যের 40,000 শেয়ার, মূলধন কত আসে? 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা ওপেন রাখলাম। যেহেতু আমাদের শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়, এরপরে আর কোনো দায় নেই বা সঞ্চিত উদ্বৃত্ত নেই, আমাদের এই অংশ শুধু এইটুকুই। তাহলে এখন আমাদের করণীয় কি? যোগফল করা, নির্ণয় করা। তাহলে আমাদের 10 লাখের সাথে যোগ করার আর কিছু নেই, আমরা 10 লাখকেই শুধুমাত্র যোগ করব। তাহলে আমরা যোগের জন্য একটা দাগ দেই, 10 লাখ টাকাই হয় যোগফল, আমরা নামাই। তাহলে দেখো যোগফল নামানোর পরে আমরা কি করব? 2টা দাগ দিয়ে অ্যামাউন্টটা ক্লোজ করে দেব। এখন দেখো মোট সম্পদ এবং এই যে 10 লাখ টাকা আমরা নির্ণয় করলাম, এটার নাম হচ্ছে মোট
শেয়ার মালিকদের সত্য ও দায়। এটা হচ্ছে আমরা এই যে এটা লিখেছি, এটাকে আমরা মোট কথাটা দিয়ে বুঝালাম। মোট শেয়ার মালিকদের সত্য ও দায় আমার কত আসলো? 10 লাখ টাকা। তাহলে মোট সম্পদ এবং মোট শেয়ার মালিকদের সত্য ও দায় সমান সমান হয়ে গেল। তাহলে আমার আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী করাটা কিন্তু সঠিক হয়েছে। এখন আমার করণীয় কি? অ্যামাউন্ট যেহেতু মিলে গেছে, আমি এবার ছকটাকে ক্লোজ করে দেব। একদম বাঁ থেকে ডান দিকে ধরে ছকটাকে বন্ধ করে দিব। ঠিক আছে? তাহলে আজকের যে সমাধানটা তোমরা করেছো আমার সাথে সাথে, একদম প্রশ্ন ভালো করে বুঝে আমি ক খ গ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা সেভাবে খাতায় প্র্যাকটিস করেছো আশা করি। আর যদি না করে থাকো তাহলে প্রশ্নটা ধরে নিজেরা যখন সময় পাবে প্র্যাকটিস করো। আর আজকে আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দেই, তোমরা উদাহরণ থেকে 2-3টা অঙ্ক দেখে রাখবে, এই ধরনেরই অঙ্ক, যেন পরবর্তী ক্লাসে আমরা যখন আরেকটা অঙ্ক করব তখন সেটা ভালোভাবে বুঝতে পারি। তোমরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, দেখো উদাহরণ, তোমাদের বইতে উদাহরণ 1, 2, 3 এবং 8, এই 4টা অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসাবে খাতায় প্র্যাকটিস করবে। প্রয়োজনে প্রশ্ন পড়ে দেখে দেখে প্র্যাকটিস করো, কিন্তু বুঝে বুঝে করো, যেন পরবর্তীতে একটা অঙ্ক আমরা প্রশ্ন দেখে সমাধান না দেখে করতে পারি। তোমাদের 1 নাম্বার উদাহরণের যে কোম্পানির নাম সেটা হচ্ছে, যদি না মিলে থাকে আমার বইয়ের সাথে তাহলে তোমাদের বইতে আবিদ লিমিটেড তোমাদের 1 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণ হচ্ছে ইশাক লিমিটেড, 3 নাম্বার হচ্ছে রাতুল লিমিটেড এবং 8 নাম্বার হচ্ছে আবিদ হাউজিং কোম্পানি লিমিটেড। এটার সাথে নাম মিলে গেছে কিন্তু অঙ্ক সেম না, নামটা মিলে গেছে কিন্তু আলাদা অঙ্ক। তোমরা এই 4টা অঙ্ক একটু বই থেকে দেখে বুঝে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে ফলো করেছো, বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই নিরাপদে থাকো এবং পরবর্তী ক্লাসে নতুন একটা অঙ্ক নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।